আসসালামু আলাইকুম দর্শক, কিছু সময় বিরতি নিয়ে আবার আসলাম আপনাদের সামনে কথা দুটি কথা বলার জন্য। কথাটা হচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থা একটা গোপন রিপোর্ট দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারকে। সেটা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এটাতে ভারতের মধ্যে একটা অস্থিরতা ভাব লক্ষ্য করা গেছে। এদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে, আমরা যদি ক্ষমতায় আসি, ভারত, আমেরিকা এদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো হবে। প্রশ্নের জবাবে বলছে, আমরা ভালো সম্পর্ক রাখবো এদের সাথে। চীন এবং পাকিস্তানের কথা বলে নাই এখানে। দেখেন, চীন এবং পাকিস্তানের সাথে ভারতের কিন্তু চীন এবং পাকিস্তানের সাথে জামাতের অলরেডি কিন্তু ভালো সম্পর্ক আছে। আর চীন এবং পাকিস্তানও চাইবে না জামাতকে হারানোর জন্য, কারণ তাদের মধ্যে একটা সংখ্যা থেকে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই পর্যন্ত পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্কগুলো ভালো করেছেন এবং বিভিন্ন চুক্তি করেছেন। এই চুক্তির মধ্যে চীন এবং পাকিস্তান চাইবে না যে নতুন কোনো সরকার আসলে, বিএনপির মতো সরকার আসলে এই চুক্তিগুলো আবার কোনো ফেলে রাখে কিনা, বাতিল করে কিনা, সেটা চাইবে না। সবার স্বার্থ সবাই চাইবে। তো চীনও চাচ্ছে পরোক্ষভাবে চাচ্ছে যে জামাত ক্ষমতায় আসুক। আমেরিকা তো চাচ্ছে নেক্সট গভর্নমেন্ট জামাত আসুক। আমেরিকার কথা বলে, আমেরিকা এখানে অ্যান্টি ইন্ডিয়ান একটা সরকার চায় বাংলাদেশে। সেটা আওয়ামী লীগও না, আওয়ামী লীগ ভারতের লেসপেন্সার, বিএনপি এখন ভারতের তাবেদারি করে, যার কারণে বিএনপির জনপ্রিয়তা পড়ে গেছে। এবং জাতীয় পার্টির কথা বাদই দিলাম, বাকি রইল জামাত। এই জামাতে আমেরিকার আস্থা আর ভারতের অনাস্থা। যদিও ভারত উপরে বলছে যে সরকারে আসবে বাংলাদেশে তাদের সাথে সম্পর্ক সুন্দর করবে, সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু এগুলো ভারতের এগুলা মনের কথা না। তারা চাচ্ছে আওয়ামী লীগ তো এই মুহূর্তে আসতে পারবে না, তাইলে বিএনপি হলে বিএনপি আসলে তাদের জন্য সুবিধা, এবং বিএনপির মাধ্যমে পরবর্তীতে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে। এখানে ভারতে একটা মূল মন্ত্র রয়ে গেছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। দেখেন, এখানে একটা ব্যাপার আছে, বাংলাদেশের মানুষের জনসমর্থনের একটা ব্যাপার আছে, যে আওয়ামী লীগ এতগুলো হত্যাকাণ্ড করেছে ছাত্র, জাতিসংঘের হিসাব মতে যদিও 1400 ছাত্র হত্যা করেছে, কিন্তু আমাদের হিসাবে 2000-এর উপর ছাত্র হত্যা করেছে। কিছু সাধারণ মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং 60-63 জনের মতো শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপর আওয়ামী লীগ ক্ষমতা আসার 1 মাসের ভিতর পরিকল্পিতভাবে ভারতের সাথে মিলে আওয়ামী লীগ শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডটা চালিয়েছেন, এবং বাংলাদেশে বাঘা সামরিক বাহিনীর অফিসারগুলোকে মেরে ফেলেছে, যাতে বাংলাদেশ সেনাবাহিনী মাথা তুলে দাঁড়াতে না পারে। সেটা ছিল ভারতের একটা আন্তর্জাতিক চক্রান্ত, একটা ইন্টারন্যাশনাল মাপের চক্রান্ত। সেটা 101% সফল হয়েছে। আওয়ামী লীগের সাথে করে, হাসিনার সাথে মিলে ভারত এই আর্মিকে 56 জন আর্মি অফিসার মেরে আর্মির শক্তিতে খর্ব করেছে। ভারত বুঝাতে পেরেছে হাসিনাকে যে সেনাবাহিনীকে যদি নিষ্ক্রিয় করা যায়, সেনাবাহিনীর যদি শক্তি শেষ করে দেওয়া যায়, তাহলে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন। আর হাসিনা হচ্ছে ভাদুরী, একজন সাংবাদিক, কলকাতা একজন সাংবাদিক, তার নাম ভাদুরী। ভাদুরীর কথা অনুযায়ী হাসিনা হচ্ছে ভারতের একজন চাকর এবং ভারতের একজন দাস। এটা আমার কথা না, ভাদুরীর কথা। ভারতের মানুষ এখন খেপে গেছে মোদির উপর, যে হাসিনাকে কেন এতদিন রাখা হচ্ছে, এবং বিভিন্ন ভালো নিউজ মিডিয়াগুলো ভারতের হাসিনাকে সরাসরি দায়ী করছে, আপনি
যা করবেন দেশে গিয়ে করেন। আপনি তো দেশে টিকতে পারেন না, দেশ থেকে আপনি পালিয়ে এসেছেন হত্যাকাণ্ড করে, মানুষ গণহত্যা করে আপনি দেশ থেকে পালিয়ে এসেছেন। এখন আপনি এখানে এসেছেন, এখানে বসে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, আপনি এই দেশটাকে এখানে বসে আমরা বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি করবেন, বাংলাদেশে জ্বালাও কাটাও পোড়াও, আপনার মুখে তো এগুলি সারা কিছু নেই, ক্রিয়েটিভ কোনো কিছু নেই, প্রোয়েক্টিভ কিছু নেই, সব রিয়েক্টিভ। জ্বালাও কাটো মারো পোড়াও এগুলি। আপনি এখান থেকে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন বাংলাদেশে। বাংলাদেশ অস্থিতিশীল হতে, এটা ভারতীয় প্রথম কলকাতার আশিস বাবুর কথা, প্রথম কলকাতার সাংবাদিক আশিস বাবুর কথা, যে আপনি বাংলাদেশে ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা করছেন, এটাতে ভারতের ক্ষতি। বাংলাদেশে অস্থিতিশীলতা ভারতে অস্থিতিশীলতা পড়ে ভারতের। এটা আশিস বাবুর বয়ানে বলছি। বিগত 1 বছরে 14-15 মাসে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ অস্থিতিশীলতা সেটা ছোঁয়া ভারতের উপর পড়ে, ভারতের ব্যবসা বাণিজ্য সব কিছু লাটে উঠে যায়। তো আপনি এই দেশে বসে বাংলাদেশে উস্কানি দিয়ে ভারতের ক্ষতি করতে পারেন না। বাংলাদেশের ক্ষতি করছেন, পরোক্ষভাবে ভারতের ক্ষতি হচ্ছে। আপনি চলে যান, আপনি সেখানে গিয়ে আপনি রাজনীতি করেন। এগুলো ভারতের মানুষগুলো এখন হাসিনাকে সহ্য করতে পারে না। কিন্তু নির্লজ্জ বেহাইয়া মোদি, মুসলিম হত্যাকারী মোদি, কসাই মোদি, যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে তাকে, মোদি দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি, এইবার 2বার উচ্চারণ করেছে সে মালয়েশিয়ায় যখন সফরে এসেছে একটা সম্মেলন উপলক্ষে। তো এখন যে গোয়েন্দা রিপোর্টটা দিয়েছে সেটা আসলে সত্যি, আমরা এখন কিন্তু সেটার বাস্তবতাও দেখতে পাচ্ছি। সব জায়গায় জামাতের মিছিল, জামাতের একবার পার্বত্য চট্টগ্রামে পর্যন্ত জামাতের পাহাড়িরা জামাতকে সমর্থন করে বড় বড় মিছিল বের করেছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। কারণ পাহাড়িরা বলেন, এই দেশের মানুষ বলেন, আওয়ামী লীগের উপর আস্থা রাখতে পারে নাই। চুরি চামারি হত্যা খুন রাহাজানি টাকা পাচার, এটার জন্য বিএনপি একই রকম লুটপাট করেছিল তখন। এবং বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। বিএনপির উপর আস্থা রাখতে পারছে না। আর জাতীয় পার্টির কথা বাদে দিলাম, সেটা আওয়ামী লীগের একটা বি টিম ছিল, যেটা কিনা আওয়ামী লীগকে সবসময় ক্ষমতা রাখার জন্য চেষ্টায় ছিল। এখন ভারতের এই গোয়েন্দা রিপোর্ট অনুসারে ভারতের মধ্যে খুব আঘাত পড়ে গেছে। তারা চাচ্ছে না কমপক্ষে যে জামাত ক্ষমতায় আসুক। বিএনপি আসলেও তাদের জন্য লাভ জামাত থেকে। কিন্তু বাংলাদেশের মানুষ এখানে আফটার রেভলিউশন 5 আগস্ট 2024, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে, 24-এর ছাত্র বিপ্লবের পর থেকে আর এই দেশে ভারতের কোনো রেসপন্সারি বাংলাদেশের মানুষ তাবেদারি সহ্য করবে না। যার কারণে আরেকটা যে শোনা যাচ্ছে, প্রবাসীদের যে ভোটগুলো, সেই ভোটগুলো প্রায় 95% জামাতের কাছে চলে এসছে। আর এইখানে আওয়ামী লীগের মধ্যে 35 to 50% ভোট জামাতকে বিএনপিকে দিলে কি টোটাল ভোটের ইয়েতে গিয়ে জেনজি প্রায় 4.25 কোটি থেকে 4 কোটির মতো জেনজি আছে, ইয়াং জেনারেশন, তারা জামাতের দিকে ঝুঁকেছে। তারা জামাতের দিকে ঝুঁকেছে এই কারণে নয় যে জামাত একটি ইসলামিক দল, সেই কারণে নয়। কারণ জেনজি আওয়ামী লীগের উপর আস্থা রাখেনি, বিএনপির উপর আস্থা রাখতে পারছে না। আর জাতীয় পার্টির কথা বাদে দিলাম, ওরা অন্তত জামাতের উপর আস্থা রাখছে এই কারণে যে জামাত আর যাই হোক, জামাত কিন্তু দুর্নীতি করবে না। এখন বাংলাদেশের মানুষ, জেনজি বলেন, বাংলাদেশের মানুষ বলেন, আপামর সাধারণ মানুষ চাচ্ছে যে এমন একটি দল ক্ষমতা আসুক যে দুর্নীতিমুক্ত। সেই হিসেবে এক্সাম্পল হিসেবে জামাতকে আমরা ধরে নিতে পারি। বিএনপির আমলে 2জন মন্ত্রী ছিল জামাতের, তারা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল। তারা কয়েক হাজার টাকা বেঁচেছিল, সেই টাকাটা পর্যন্ত তারা রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা দিয়েছে। আমি মতিউর রহমান নিজামী এবং 2জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, আরেকজন ছিল মোজাহিদ, সম্ভবত, জি মোজাহিদ, এই 2জন, তারা টাকাগুলো ফেরত দিয়ে এসছে রাষ্ট্রীয় কোষাগারে। এখন কথা হচ্ছে, জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের জামাতের ইবনে সিনার মতো প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠান আছে, অনেক সুসংগঠিত,
জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, জামাতের মধ্যে প্রচুর শিক্ষিত লোকজন আছে। মৌলানা থেকে জামাতের মধ্যে অন্য টেকনিক্যাল শিক্ষিত লোকজন আরও বেশি দেখা যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, অনেক বেশি শিক্ষিত লোক। ভবিষ্যতে জামাতের লোকে রাজনৈতিক দলের মধ্যে জামাতের লোকজনের সবচেয়ে বেশি শিক্ষিত হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক, ওনার ওয়াইফও কিন্তু একজন ডাক্তার এবং সাবেক এমপি। ওনার দুইটা মেয়েও ডাক্তার এবং তারা কর্মরত। আর বিএনপি এইটা বলছে যে জামাত আসলে জামাতে মহিলাদেরকে করতে দিবে না, মহিলাদেরকে কাজ করতে দিবে না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান একটি উৎকৃষ্ট উদাহরণ। উনি ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, এমপি ছিলেন। উনি যদি না দিতেন তাহলে এমপি কেমনে হতেন? আর ওনার 2 মেয়ে ডাক্তার, ওনারা প্রফেশনে আছে, ডাক্তারি প্রফেশনে আছে। সেই হিসেবে আমরা তারেক জিয়াকে ধরি, তারেক জিয়ার বউ তো ডাক্তার। তারেক জিয়াকে অনেকে ইন্টার পাস বলে, আমি জানি না তারেক জিয়ার অ্যাকচুয়ালি সার্টিফিকেট কি। তো তারেক জিয়ার বউ কিন্তু গোল্ড স্টার পাওয়া একজন এমবিবিএস একজন মহিলা বাংলাদেশে, এবং বিসিএস ক্যাডারে, স্বাস্থ্য ক্যাডারে বিসিএসে প্রথম স্থান অধিকার করেছে, ফার্স্ট হয়েছিল, এবং লন্ডনেও উচ্চশিক্ষা নিয়েছিল। কিন্তু তারেক জিয়া দেখো তার বউকে প্র্যাকটিস করতে দেয় না, ঘরের মধ্যে রেখে দিয়েছে, একটা মূলা ঝুলিয়ে রেখেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বউ হবে, সেই মূলাটা ঝুলিয়ে রেখেছে। ব্যারিস্টার জাইমা রহমান তারেক জিয়ার মেয়ে ব্যারিস্টার, কিন্তু সে প্র্যাকটিস করে কিনা আমার জানা নেই। যেটা জানা নেই সেটা নিয়ে আমি বলতে যাব না। তো এখানে জামাতের ডাক্তার শফিকুর রহমান তারেক জিয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। শফিকুর রহমান একজন শিক্ষিত মানুষ, ডাক্তার। সেই হিসেবে আমি তারেক জিয়াকে অশিক্ষিত বলবো না, কিন্তু আমরা দুজনের সাক্ষাৎকার বিবিসিতে দেখেছি সাবলীলভাবে, আল জাজিরা সাবলীলভাবে শফিকুর রহমান উল্টা প্রশ্ন করে বসছে সাংবাদিকদেরকে, এবং সাংবাদিকরা অনেকটা নাজেহালের মতো হয়েছে, যেটা তারেক জিয়ার ক্ষেত্রে ঘটে না। দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং চরিত্রগত এবং শিক্ষা দীক্ষা, কালচার, ধর্মীয় রীতিনীতিতে অনেক বেশি পার্থক্য আছে। তো এখন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাত ডিল করবে ভারতের সাথে, ডক্টর ইউনূস যেভাবে ডিল করছে সেভাবে ডিল করবে, আর একটু মোলায়েম করে করবে। তো কিন্তু আওয়ামী লীগ যেভাবে করেছিল সেভাবে করবে না, এটা ভারত জেনে গেছে। এই জন্য ভারত উপরে দেখাচ্ছে যে আসবে তার সাথে তারা করবে, কিন্তু ভারত মনে প্রাণে চাচ্ছে না জামাত আসুক। আর জামাতের সাথে পশ্চিমার সম্পর্ক এখন অনেক ভালো হয়ে গেছে, আমেরিকার সম্পর্ক অনেক ভালো, যার কারণে আমেরিকা চাচ্ছে জামাত এখন ক্ষমতায় আসুক। আর বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট, আমেরিকার ওয়াশিংটন পোস্টে বলেছে যে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, ভারতের নামকরা পেপারও বলেছে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, ডয়েচে ভেলে এবং ইউরোপের অনেক পেপার পত্রপত্রিকা বলছে জামাত ক্ষমতায় চলে আসতে চায়। আমরা পারিপার্শ্বিক বাংলাদেশের বর্তমান অবস্থাও দেখতে পাচ্ছি যে জামাতের রমাকার অবস্থা, জামাত ক্ষমতায় আসবে এটা এক ধরনের নিশ্চিত হয়ে গেছে। ভাই জামাত ক্ষমতায় আসার দরকার আছে, কারণ আমরা শেখ মুজিবের আওয়ামী লীগকে দেখেছি, পরে আওয়ামী লীগ ভেঙে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছে, স্বৈরাচারী শাসকে পরিণত, সেইটাও দেখেছি। আওয়ামী লীগ দেখেছি, শাসন দেখেছি, বাকশালী শাসন দেখেছি, সামরিক শাসনও দেখেছি, বিএনপির শাসনও দেখেছি, জাতীয় পার্টির শাসনও দেখেছি, পরবর্তীতে আবার সামরিক শাসনও দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনও দেখেছি। তো সব কিছু হিসাবে মিলে জামাতকে ক্ষমতা আমরা দেখিনি, যেহেতু জামাতকে ক্ষমতায় দেখিনি, এই জন্য দেশের মানুষ জামাতের উপর আস্থা রাখছে, জামাত ক্ষমতায় আসুক, আসে জামাতকে সুযোগ দেওয়া উচিত, সেটাও মনে করছে দেশের মানুষ। একটি কথা এখানে উল্লেখ না করলে হয় না, সেটা হচ্ছে তখন আওয়ামী লীগের সময়কাল, আলী আহসান মুজাহিদ, নিজামী, এদেরকে তখন ফাঁসি দিবে শেখ হাসিনা। তখন জামাত অনুরোধ করেছিল বলে শোনা যাচ্ছে ভারতের রাষ্ট্রদূতকে, ভারতকে অনুরোধ করেছিল, বলেছিল যে এই নেতাগুলা সব বয়োবৃদ্ধ হয়ে গেছে, প্রায় 80 কাছাকাছি, 80-র উপর বয়স হয়ে গেছে, এদেরকে এই বয়সে একটু ফাঁসি যদি না দেয় তাহলে ভালো হয়। কিন্তু
চোর না শুনে ধর্মের কাহিনী। ভারত তখন কিন্তু কোনো অনুরোধ করে না শেখ হাসিনাকে, একটি বারের জন্য শেখ হাসিনাকে তখন ভারত অনুরোধ করে নাই যে আলী হাসান মুজাহিদ এবং এই যে বয়োজ্যেষ্ঠ এই নেতাগুলো যেন ফাঁসি না দেয়, কোনো রকম অনুরোধ করে নাই। আজকে যখন জামাত ক্ষমতায় আসবে চিন্তা করতেছে, তখন ভারত বলছে যে জামাতের সাথে তারা ক্ষমতায় এসে তারা জামাতের সাথেও ডিল করবে, যারা স্বাভাবিক সম্পর্ক রাখবে। বেগম খালেদা জিয়া ঢুকে ঢুকে মরছিল জেলের ভিতর বিনা কারণে, শুধু একটি চেকের কারণে বছরের পর বছর জেলে রেখে স্লো পয়জনিং করেছিল এই খুনি শেখ হাসিনা। বিএনপি তখন ভারতকে অনুরোধ করেছিল যে শেখ হাসিনার বয়স হয়ে গেছে, জেল থেকে যেন ছেড়ে একদম বিদেশে চিকিৎসার জন্য যেন অন্ততপক্ষে পাঠানো হয়। কিন্তু ভারত সেই কথা রাখে নাই, ভারত সেই অনুরোধ করে নাই। আজকে ভারত বলছে ভারত যে ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসলে জামাতের সাথে সম্পর্ক রাখবে, বিএনপি আসলে বিএনপির সাথে সম্পর্ক রাখবে। আসলে এই ভারতটাকে যে চিনে নেয় সে কিন্তু দুনিয়া চিনে নেয়, এই ভারতকে যে চিনে নেয় সে দুনিয়াকে চিনে নেয়। নরওয়ের একজন সাবেক কূটনীতিক বলেছিল, যদি এটা প্রসঙ্গক্রমে চলে আসছে, যদি তোমার সামনে একটি সাপ অথবা একটা ভারতীয় পড়ে যায়, একটি সাপ এবং ভারতীয় পড়ে যায়, তাহলে তুমি আগে সাপকে না মেরে ভারতীয়কে মারবে। এই নরওয়ের কূটনীতিকের কথা, এটা আমার না, এটা এখন খুব ভাইরাল হয়ে গেছে ইউটিউবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।